ঢাকায় আসার পর নানান জায়গায় বইয়ের দোকান ছিল, ওই মালিবাগ মগবাজারেও বেশ কিছু বইয়ের দোকান ছিল। তো ওখানে মানে আমার ধারণা ওই সময় ঢাকা শহরে যত বইয়ের দোকান ছিল আমি মনে হয় না কোনোটা হানা দিতে বাকি রেখেছি, সব জায়গায় গেছি আমি। ইদানিং যাওয়া হয় না, ইদানিং ওই যে অনেক জায়গায় গুলশানে, উত্তরায় অনেক বড় বড় বইয়ের দোকান হয়েছে, প্রথমার একটা আউটলেট হয়েছে, অনেক ইচ্ছা করে যেতে, কিন্তু কোনো মতেই সুযোগ করে উঠতে পারি না। আগে কিন্তু সব ছাড়াছাড়ি ছিল না, যেতাম। আগে তো হচ্ছে খুব টাকা পয়সা ছিল না, মানে যা করতাম হচ্ছে বেতনের, আমাদের যেহেতু নিজেদের বাড়ি ছিল মানে আছে, সেই কারণে আমাদের তো বাসা ভাড়া দেওয়ার চাপটা নাই, সুতরাং ওই বেতনের একটা অংশ বই কেনায় যেত। হ্যাঁ, ওই বাজারের খরচটা খরচ করতে পারলে আর বাকি টাকা মানে বই কেনার মধ্যে চলে যেত, এটা হতো আর কি। এত লেখকের এত বই আছে, মানে ধরা যাক যে আমার অনেকে মনে করে আমি খুব ফ্রান্স কাফকা পাগল, আমি মনে করি আমার বেকেট ভাল লাগে, কিন্তু বেকেট আমি এখনও কী বলবো নিয়মিত পড়ার মানসিকতা অর্জন করি না যে বেকেট আমি সারাক্ষণ পড়বো। দস্তয়েভস্কি আমার খুব প্রিয়, মানে আমার কে প্রিয় না তাই মাঝে মাঝে ভাবি। আমি মানুষকে মানে যেরকম মনে করি যে সব মানুষই প্রায় প্রিয়, অপছন্দের মানুষ নাই, অপছন্দের বইও প্রায় কম, অপছন্দের বই নাই, সব বই মানেই পছন্দ। আমার দুঃখ কষ্ট যা আমি মানে এখন তো আলাদা করতে পারি না, কিন্তু আমার যত বিপত্তি এসেছে বইয়ের কারণে এসেছে, আর যত মানে বিপদ এবং সম্পদ এই দুটোই বইয়ের কারণে এসছে আমার কাছে মনে হয় আর কি। বই আমার মানে চালিকা শক্তি, বই চালিকা শক্তি বলবো না, মানে বইটা একটা ধ্যানের জগৎ তৈরি করেছে, এই কারণে হয়তো বা অন্য জায়গায় অনেক কম সমস্যা হয়েছে, যেটা বললাম বারবার। আপনি স্যার বই ছাড়া শিল্পের অন্য মাধ্যমগুলো, আপনি সিনেমা বা গান শোনায় এগুলো করেন? আমার ভীষণ প্রিয়, আমার সিনেমা দেখা ভীষণ প্রিয়। আমি খুব বেছে এগুলো করি না, আমি কিন্তু কোনো কিছু থেকে বাছাবাছি করি না, খাবার দাবার ক্ষেত্রেও না। মানে এটা মানুষের একটা প্রকৃতি যে যে বাছে না সে কোনো কিছুই, এটা আবার সমস্যা আছে। ওই সমস্যাটা হচ্ছে যে চলে যায়, অনেক ক্ষেত্রে গুণগত মান রক্ষা করা হয় না। তো আমার ওই যেটা বলছেন যে কি বেছে স্যার এই যে সিনেমা এবং সিনেমা অন্যান্য জিনিসের মধ্যে প্রিয় সিনেমা, গান, বিশেষ করে আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত বিপুলভাবে, এই বিষয়গুলোর সঙ্গে সবসময় আমি থাকি। মানে এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখন গণমানুষ কী ধরনের গান শোনে এটা আমি একটু খেয়াল করি। সেটা হিন্দি গান হতে পারে, বাংলা গান হতে পারে। এখন ছেলেপেলে তরুণরা কী ধরনের গান শোনে, তারা কী ধরনের মানে বাদ্যযন্ত্র, কী ধরনের যে যন্ত্রানুষঙ্গ ব্যবহার করে, কী ধরনের কী কথায় গান গায়, এটা আমি খেয়াল রাখার চেষ্টা করেছি। মৃত্যু তো আসবে, যখন আসবে আসবে। মৃত্যু ভাবাই মাঝে মাঝে, মৃত্যু ঠিক ভাবায় না, মৃত্যু নিয়ে মানে অনেক আছে না মৃত্যু ভীষণভাবে তাড়িত করে, আমার কিন্তু এরকম না। মৃত্যু তো আসলে মানে অনিবার্য, মৃত্যুর সময়টা অনিশ্চিত, মানে কখন মরবো আমরা কেউ জানি না, কিন্তু মরবো কোনো একদিন, কিন্তু মৃত্যুর সময়টা কখন এটা হচ্ছে অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত। তো সুতরাং মৃত্যু যেহেতু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময় যেহেতু অনিশ্চিত, সুতরাং চেষ্টা করি বেঁচে থাকার যতক্ষণ। ওই যে রবীন্দ্রনাথের কথায় আছে যে মরার চেয়ে বাঁচাই ভালো, তো এই যে বাঁচাই ভালো। জীবনদাস যেমন বলছেন যে না আসলে মানে ক্ষতি হতো, এসে না আসলে মানে এসে যে মানে লাভ হয়েছে গভীরতর, জীবনদাসের কবিতা আছে, এই যে এসে অনেক লাভ হয়েছে, না জন্মালে জানি না। সুতরাং জন্মেছি, মরতে হবে, এটা এরকম আর সিম্পল ব্যাপার। মৃত্যুকে আমরা এত উদযাপনেরও কিছু নাই, মৃত্যু খুবই স্বাভাবিক ঘটনা, একদম স্বাভাবিক। একমাত্র অপমৃত্যু একটা সত্যিকার অর্থে দুঃখজনক, হত্যা, খুন বা কোনো একটা কিছুতে মারা যাওয়া, এছাড়া মৃত্যু স্বাভাবিক। ভাষা এবং মানে ওই ছবিও ভাষা, সুতরাং লেখক যদি ওই যে এক ধরনের মানে ক্ষমতা মানে তার ভাষার মধ্যে দিয়ে অর্জন করে, তাহলেই সে ক্ষমতাবান।